আজকে আলোচনা করব ভারতীয় সংবিধানের আর্টিকেল 1 to 4 পর্যন্ত কি বলা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে রাজ্য গঠন প্রণালী সংক্রান্ত বিষয়ে ইতিহাস কী বলছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করে নেওয়া দরকার, বা কোন কোন ব্যক্তিত্ব এর পেছনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করব। ভারতের প্রথম জাতীয় নেতা বাল গঙ্গাধর তিলক যে ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ সেই বিষয়টিকে গুরুত্ব প্রদান করেছিলেন এবং কংগ্রেসের নিকট আর্জি প্রদান করেছিলেন যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের উপর যাতে কাজ করা হয়, বা বলা যেতে পারে দেশীয় ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। এবং নাগপুর সেশন, যেটি 1920 সালে হয়েছিল কংগ্রেসের, সেটি লিঙ্গুইস্টিক টেট অর্থাৎ ভাষাভিত্তিক রাজ্য গঠনের যে নীতি সেই নীতিটিকে গ্রহণ করেছিল। এবং নেহেরু কমিটি 1920 সালে রেকমেন্ডেশন করেছিল যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট গঠন করা ভারতবর্ষে জরুরি। এছাড়াও ভারতবর্ষে বিভিন্ন সময়ে ভাষাভিত্তিতে একাধিক কমিটি গঠন হয়েছে, অর্থাৎ ভাষাভিত্তিতে রাজ্য গঠনের একাধিক কমিটি গঠিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ধর কমিটি, যেটি 1948 সালে হয়েছিল, JVP কমিটি, যেটি 1948 সালে হয়েছিল, ফজল আলী কমিশন 1953 সালে হয়েছিল এবং শাহ কমিশন 1966 সালে হয়েছিল। ভাষাভিত্তিতে ভারতবর্ষে প্রথম স্বাধীনতার পূর্বে যে রাজ্যটি গঠন হয়েছিল সেটি হলো উড়িষ্যা, যেটি মধুসূদন দাসের বিশেষ প্রচেষ্টায় সেই রাজ্য গঠন হয়েছিল। এবং স্বাধীনতার পরবর্তীকালে প্রথম ভারতবর্ষে ভাষাভিত্তিক রাজ্য গঠন হয় 1953 সালে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ভারতীয় সংবিধানের যে রাজ্য গঠন প্রণালী, সেই গঠন প্রণালীতে ভাষা কতটা গুরুত্ব পেয়েছিল তার কিছুটা ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে আলোচনা করা হলো। এবার আমি আলোচনা করব আর্টিকেল 1 নিয়ে। কি বলা আছে আর্টিকেল 1-এ? আর্টিকেল 1-এ বলা আছে, দ্য ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। আর্টিকেল 1 ক্লজ 1 এতে ভারতবর্ষের নাম অর্থাৎ দেশের নাম যে ভারতবর্ষ এবং ইন্ডিয়া এটি যেমন জানা যায়, তেমনি ভারতবর্ষ যে একটি ইউনিয়ন অফ স্টেট সেটি সম্বন্ধে এখানে বলা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষকে ইউনাইটেড স্টেটস বলা হয় না বা বলা হবে না, ভারতকে বলা হবে ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ এর দ্বারা ভারতবর্ষের যে পলিটি বা রাজনৈতিক যে পরিচয় সেটি পাওয়া যায়। অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট হলো ভারতবর্ষের রাজনৈতিক পরিচয়। এখন আমাদের জানা দরকার যে ইউনিয়ন অফ স্টেট এবং ফেডারেশন বা ইউনাইটেড স্টেটস এই দুটোর মধ্যে পার্থক্য কী। ইউনিয়ন অফ স্টেট সাধারণত কোনো রাজ্যগুলোর মধ্যে এগ্রিমেন্টের ভিত্তিতে গঠন হয় না, কিন্তু ফেডারেশন বা ইউনাইটেড স্টেটস সেটি একাধিক রাজ্যের যে চুক্তি সেই চুক্তির ভিত্তিতে গঠন হয়ে থাকে এবং সেই চুক্তি তারা ভেঙে বেরিয়েও যেতে পারে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কোনো রাজ্য চাইলেই ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে পারবে না। অপরদিকে যেটি বলার সেটি হলো যে ফেডারেশনের প্রত্যেকটি ফেডারেশনভুক্ত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বা বলা যেতে পারে ইউনাইটেড স্টেটসের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো থাকে, সেই রাজ্যগুলোর প্রত্যেক রাজ্যে আলাদা সংবিধান থাকে, আলাদা পতাকা থাকে এবং তার আলাদা যে সংবিধান সেই আলাদা সংবিধানের ভিত্তিতেই তারা তাদের কার্য পরিচালনা করে থাকে। শুধুমাত্র বৃহত্তর স্বার্থে সামরিক বা পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ে তারা চুক্তিবদ্ধ হয় এবং দেশের একজন রাষ্ট্রপ্রধান তারা নিয়োগ করে থাকে এবং সেক্ষেত্রে তারা চাইলে যে কোনো মুহূর্তে এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যেতে পারে বা এগ্রিমেন্ট ভেঙে তারা বেরিয়ে যেতে পারে, যেটি ভারতবর্ষের ক্ষেত্রে সম্ভব হয় না। ভারতবর্ষের ইউনিয়ন এবং ফেডারেশনের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে সংমিশ্রণ ঘটানো হয়েছে ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পরিচিতি তার মধ্যে ইউনিয়নের যেমন বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, তেমনি ইউনাইটেড স্টেটসের পরিচিতিও লুকিয়ে রয়েছে। কীরকম তার কিছু উদাহরণ দেওয়া রয়েছে। ফেডারাল যে ফিচার্সগুলো ভারতবর্ষে রয়েছে সেটি হচ্ছে ভারতবর্ষের ডুয়াল পলিটি রয়েছে, অর্থাৎ একদিকে যেমন কেন্দ্রীয় সরকার রয়েছে তেমনি রাজ্য সরকার রয়েছে।
ভারতবর্ষের সংবিধান লিখিত এবং ভারতবর্ষের যে ক্ষমতা, সেই ক্ষমতা 3টি বডির মধ্যে ভাগ করা হয়েছে। একটি লেজিসলেটিভ বডি, একটি এক্সিকিউটিভ বডি, আর একটি হচ্ছে জুডিশিয়ারি। এই তিনটি ক্ষেত্রে তার পাওয়ারের ডিভিশন করা হয়েছে এবং ভারতবর্ষের সংবিধানকে সুপ্রিম পাওয়ার প্রদান করা হয়েছে। সংবিধান বহির্ভূত কোনো কর্ম ভারতবর্ষে অবৈধ হিসেবে ঘোষিত হয় বা সংবিধানের সঙ্গে বিরোধ সৃষ্টিকারী যে কোনো আইন, যে কোনো প্রশাসনিক বিধি, সেগুলি অবৈধ হিসেবে ঘোষণা হয়ে থাকে। ভারতবর্ষের যে সংবিধান, সেটি সাধারণত রিজিড নেচারের হয়ে থাকে, অর্থাৎ যখন তখন চাইলেই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করার ক্ষেত্রে আর্টিকেল 368 তাতে কিছু প্রতিবিধান দেওয়া হয়েছে, তাতে কিছু নিয়মাবলী বলা হয়েছে। সেই নিয়ম মেনটেন করেই ভারতবর্ষের সংবিধানের সংশোধন বা পরিমার্জন করা যায়। অপরদিকে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ভারতবর্ষের যে বিচার বিভাগ, সেটিকে স্বাধীন রাখা হয়েছে। সেটি এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ বডি থেকে পৃথকভাবে রাখা হয়েছে, যেটি ফেডারেশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাইক্যামেরালিজম অর্থাৎ দ্বিকাক্ষিক যে সভা, সেই বিষয়ক সভা ভারতবর্ষে রয়েছে। একদিকে রাজ্যসভা রয়েছে, একদিকে লোকসভা রয়েছে। এই যে ফিচার্সগুলো বললাম, এই ফিচার্সগুলো সবগুলোই ফেডারাল ফিচার্স। অপরদিকে ইউনিটারি ফিচার্স কোনগুলো? যে ভারতবর্ষে স্ট্রং একটি সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে। স্টেট নট ইনরেস্ট্রিক্টেবল, অর্থাৎ রাজ্যকে যখন খুশি যেমন খুশি ভাঙা যায় না, তার জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়ে থাকে। ভারতবর্ষের সিটিজেনশিপ সাধারণত সিঙ্গেল নেচারের, অর্থাৎ এক নাগরিকত্ব ভারতবর্ষে বিলং করে। এছাড়া ভারতবর্ষের একটি মাত্র সংবিধান রয়েছে, প্রত্যেক রাজ্যের আলাদা করে কোনো সংবিধান নেই। এছাড়া ভারতবর্ষের সংবিধান 368 ধারা অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। ভারতবর্ষে এমার্জেন্সি প্রভিশন রয়েছে, অর্থাৎ যখন ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রবলেম দেখা দিয়ে থাকে, তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করতে পারে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অর্থাৎ ভারতবর্ষের জুডিশিয়ারিটা অনেকটা সংহতি সম্পন্ন। এছাড়া অল ইন্ডিয়া সার্ভিস প্রভিশন রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বেতন, কেন্দ্রীয় সরকারের দ্বারা নিযুক্ত অফিসার্স যারা রয়েছেন, তারা বিভিন্ন রাজ্যে তাদের পোস্টিং হয়ে থাকে এবং রাজ্য সরকারকে সেই বেতন বহন করতে হয়ে থাকে। পার্লামেন্টারিস অথরিটি ওভার স্টেট লিস্ট, অর্থাৎ যদি এমার্জেন্সি হয় বা রাজ্যসভা যদি সেক্ষেত্রে কোনো বিশেষ স্টেট লিস্টের সাবজেক্টে আইন রচনার সম্মতি জ্ঞাপন করে থাকে, তাহলে সেই স্টেট লিস্ট যেটি রাজ্যের এখতিয়ারভুক্ত, সেই লিস্টের উপরে পার্লামেন্ট আইন রচনা করতে পারে। ভেটো ওভার স্টেট বিল, অর্থাৎ স্টেটের দ্বারা পাশ হওয়া কোনো বিলের উপরে রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করতে পারে এবং সেই বিলটিকে খারিজ করতে পারে। তাই এই বিষয়গুলো আর্টিকেল 1 এবং ক্লজ 1 এ থেকে আমরা জানতে পারি। অর্থাৎ অর্থাৎ দেশটির নাম ভারত বা ইন্ডিয়া, এবং দেশটির নেচার অফ পলিটি যে ইউনিয়ন অফ স্টেট, সেটি আমরা জানতে পারি। এবং ইউনিয়ন অফ স্টেটসের কী পার্থক্য বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে ফেডারেশন এবং ইউনিয়নের যে বৈশিষ্ট্যগুলো লুকিয়ে রয়েছে, সেগুলো আমরা জানলাম। এবার ক্লজ 2-তে বলা হয়েছে, দি স্টেটস অ্যান্ড দি টেরিটরিজ দেয়ারঅফ শ্যাল বি স্পেসিফাইড ইন দি ফার্স্ট শিডিউল, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন রাজ্য বা কোন কোন এলাকা ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত, সেটি জানার জন্য ফার্স্ট শিডিউলে যেতে হবে, বা ফার্স্ট শিডিউলের মধ্যে রাজ্যের বা ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে সেগুলোর নাম এবং তার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো বা কোন অ্যাক্টিভিটিতে সেই রাজ্যগুলো গঠন হয়েছে, সমস্ত বিষয়গুলো ফার্স্ট শিডিউলের মধ্যে উল্লেখ করা থাকে। ক্লজ 3-তে বলা হয়েছে, দি টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ, অর্থাৎ ভারতবর্ষের যে এলাকা, ভারতবর্ষের যে সীমানা, সেই এলাকার মধ্যে কী কী বিষয়যুক্ত। সাব ক্লজ এতে বলা হয়েছে, টেরিটরি অফ দি স্টেটস, অর্থাৎ রাজ্যের যে টেরিটরিগুলো, অর্থাৎ ভারতবর্ষে যে 28টি রাজ্য রয়েছে, সেই 28টি রাজ্য। ক্লজ বিতে বলা হয়েছে, দি ইউনিয়ন টেরিটরি স্পেসিফাইড ইন দি ফার্স্ট শিডিউল, এবং ফার্স্ট শিডিউলে উল্লিখিত যে সমস্ত ইউনিয়ন টেরিটরি রয়েছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, যেগুলি কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়। ক্লজ সিতে বলা হয়েছে, সাচ আদার টেরিটরিজ অ্যাজ মে বি অ্যাকোয়ার্ড, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিয়ে ভারতবর্ষে যদি
কোনো ভারতবর্ষে যদি কোনো অর্জিত অঞ্চল থেকে থাকে বা ভবিষ্যতে অর্জিত হবে, এরকম এলাকাগুলো, এরকম টেরিটরিগুলোকেও ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ক্লজ 2-তে আমরা পেলাম কি? ক্লজ 2-তে পেলাম ফার্স্ট শিডিউলের কথা, যেই ফার্স্ট শিডিউলের মধ্যে ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি উল্লেখ থাকবে এবং তাদের নাম উল্লেখিত হবে। এখানে বিশেষ কিছু রাজ্যের যে রিঅর্গানাইজেশন হয়েছিল সেগুলির তারিখ, সেগুলি কোন সালে হয়েছিল সে সম্বন্ধে দেওয়া হয়েছে। যেমন অন্ধ্রপ্রদেশ 1953 সালে হয়েছিল, যেটি আমরা আগেই জানলাম যে ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, যেটি স্বাধীনতার পরেই হয়েছে 1953 সালে। গুজরাট হয়েছে 1960 সালে, কেরল হয়েছে 1956, নাগাল্যান্ড 1962, মেঘালয় 1971, সিকিম 1975, মিজোরাম 1971, অরুণাচল প্রদেশ 1971। এছাড়া হয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, যেটি 2000 সালে। এর সঙ্গে আরেকটি কথা বলা রয়েছে, যেটি রিসেন্টলি জম্মু কাশ্মীর যে রাজ্যটি, সেই জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। অর্থাৎ জম্মু কাশ্মীরের যে স্টেটহুড, সেই স্টেটহুডটাকে খারিজ করা হয়েছে, যেখানে লাদাখ এবং জম্মু কাশ্মীর এই দুটি আলাদা ইউনিয়ন টেরিটরি ঘোষিত হয়েছে। ক্লজ 3-তে যে ক্লজ 3-তে যে টেরিটরিগুলোর কথা বলা হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা কি জানলাম? সেগুলো জানলাম যে রাজ্য অর্থাৎ 28টি রাজ্যের যে টেরিটরি সেটি, এবং ইউনিয়ন টেরিটরি যেগুলি রয়েছে অর্থাৎ 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেই 8টি ইউনিয়ন টেরিটরি এবং অ্যাকোয়ার্ড টেরিটরি যদি ভবিষ্যতে কোনো অংশ বিদেশি কোনো রাষ্ট্রের অংশ বা অন্য কোনোভাবে অর্জিত অঞ্চল যদি ভারতবর্ষে সংযুক্ত হয়, তাহলে সেটিও ফার্স্ট শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 1956 সালের আগে ফার্স্ট শিডিউলে 4 ধরনের রাজ্যের কথা বলা হয়েছিল, যেটি ABCD এই 4টি গ্রুপে ভাগ করা হয়েছিল। পার্ট এতে বলা হয়েছিল 9টি প্রভিন্সের কথা, যেটি ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজ্য ছিল। পার্ট বিতে বলা হয়েছে প্রিন্সলি স্টেট, সাধারণত দেশীয় রাজন্যবর্গের দ্বারা পরিচালিত রাজ্যগুলিকে পার্ট বিতে রাখা হয়েছিল। পার্ট সিতে রাখা হয়েছিল 5টি কেন্দ্রশাসিত অঞ্চল। পার্ট ডিতে রাখা হয়েছিল আন্দামান নিকোবর আইল্যান্ড। কিন্তু 7ম অ্যামেন্ডমেন্ট 1956 এতে এই যে ABCD যে 4টি গ্রুপ, সেই 4টি গ্রুপের মধ্যে যে A এবং B এর যে ডিস্টিংশন ছিল, সেই ডিস্টিংশনগুলোকে বাতিল করা হয়েছে এবং পরবর্তীকালে ভাষাভিত্তিক রাজ্য গঠনকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ ABCD এই রকম যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলোকে এখান থেকে বাতিল করা হলো। এর সঙ্গে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটি বলা হয়েছে আর্টিকেল 297, যেটি 40তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে সংযোজিত হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত টেরিটরি সম্বন্ধে সাধারণত স্থলভূমি এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো জানলাম। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যে সমস্ত সীমানা জলের সঙ্গে সংযুক্ত বা সমুদ্র যার সঙ্গে যুক্ত, সেই সমস্ত জলে কতটা ভারতবর্ষের অধিকার রয়েছে সেই সম্বন্ধে আর্টিকেল 297 স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। The territorial water and exclusive economic zones shall become part of the states or union territories in the absence of any listing of them separately in Schedule 1 and 4. যদি শিডিউল 1-এ এবং শিডিউল 4-এ উল্লেখিত না হয় আলাদা করে, তাহলে ভারতবর্ষের যে টেরিটোরিয়াল ওয়াটার এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন সেগুলো ভারতবর্ষের এখতিয়ারভুক্ত হবে বা ভারতবর্ষ সেক্ষেত্রে তার যে আধিপত্য, সে আধিপত্য বিস্তার করতে পারবে। এবং all lands, minerals and other things of value underlying the oceans within the territorial water or continental streams or exclusive economic zones of India are vested on Union of India। অর্থাৎ টেরিটোরিয়াল ওয়াটার বা কন্টিনেন্টাল শেলফ বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যে সমুদ্রতল রয়েছে, সেই সমুদ্রতলের যে সমস্ত মিনারেলস রয়েছে, ল্যান্ডস রয়েছে বা অন্য ভ্যালুয়েবল থিংস রয়েছে, সেই সমস্ত বিষয়গুলির উপর অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকারের। এখন প্রশ্ন হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার কাকে বলা হয়ে থাকে এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন কাকে বলা হয়ে থাকে। টেরিটোরিয়াল ওয়াটার সাধারণত 12 নিউটিক্যাল মাইল পর্যন্ত, অর্থাৎ যে স্থলভূমি থেকে সমুদ্রের 12 নিউটিক্যাল মাইল পর্যন্ত জলাশয় রয়েছে, জল রয়েছে, সেই 12 নিউটিক্যাল পর্যন্ত জলভূমিকে বলা হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার, যেটি সম্পূর্ণভাবে ভারতবর্ষের সার্বভৌমত্ব সেখানে স্বীকৃত হয়েছে।
অর্থাৎ এখানে ভারতবর্ষের জল এবং জলের তলের সমস্ত সম্পদ ভারতবর্ষের অধিকারে রয়েছে। অপরদিকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটি 12 নটিক্যাল মাইল থেকে শুরু করে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে অঞ্চলটি, সেই অঞ্চলটির উপরের জল ব্যবহার করবে, জলের উপরে ভারতের সার্বভৌমত্ব নেই, অর্থাৎ সেটি ইন্টারন্যাশনাল ওয়াটার, এবং 12 নটিক্যাল পর্যন্ত যে সমুদ্রের তলদেশের সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোর উপরে ভারতের সার্বভৌমত্ব রয়েছে। এই হচ্ছে কি আমাদের টেরিটোরিয়াল ওয়াটার এবং এক্সক্লুসিভ জোনের উপরে ভারতবর্ষের অধিকার বা সংবিধান প্রদত্ত যে রাইটস সেটি আলোচিত হলো। এবার আলোচনা করব আর্টিকেল 2 নিয়ে, যেখানে বলা হয়েছে অ্যাডমিশন অফ নিউ স্টেটস অ্যান্ড টেরিটরি অ্যান্ড ফরেন টেরিটরি। এবার আলোচনা করব আর্টিকেল 2 নিয়ে, যেখানে বলা হয়েছে অ্যাডমিশন অফ নিউ স্টেটস, টেরিটরি অ্যান্ড ফরেন টেরিটরি, অর্থাৎ ফরেন টেরিটরি যদি ভারতবর্ষে সংযুক্ত হয় তাহলে ভারতবর্ষের সংবিধানে কী প্রভিশন দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বলা হয়েছে পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু দি ইউনিয়ন অর এস্টাবলিশ নিউ স্টেটস অন সাচ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ দি থিংস ফিট, অর্থাৎ পার্লামেন্ট সিম্পল মেজরিটিতে কোনো ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করতে পারে বা এস্টাবলিশ করতে পারে নতুন স্টেট। কীভাবে? যে সমস্ত টার্মস এবং কন্ডিশন পার্লামেন্ট মনে করবে সঠিক, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে ভারতীয় ইউনিয়নের সঙ্গে সেই বৈদেশিক সীমানাকে সংযুক্ত করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে পার্লামেন্টকে চরম সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয়েছে। এবং কিভাবে বৈদেশিক যে সীমানা সেটি ভারতবর্ষে সংযুক্ত হতে পারে, সেটি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী টেরিটরি মে বি অ্যাকোয়ার্ড অন 4 মেথড বা বাই 4 মেথড, অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বৈদেশিক সীমানা কোনো দেশের সঙ্গে সংযুক্ত হতে পারে 4টি পদ্ধতিতে। নাম্বার 1, সিজেশন, অর্থাৎ বৈদেশিক রাষ্ট্রের দ্বারা যদি কোনো অংশের সার্বভৌমত্ব হস্তান্তর করা হয় তাহলে তাকে বলবো সিজেশন, যার উদাহরণ ভারতবর্ষে পন্ডিচেরি এবং চন্দননগর। অ্যাক্রিশন অর্থাৎ প্রাকৃতিক কারণের জন্য কোনো অংশ ভারতবর্ষে সংযুক্ত হতে পারে, যেমন রন অফ কচ্ছ। অপরদিকে অকুপেশন, অর্থাৎ যদি পজেশন কারো না থেকে থাকে কোনো অংশ, সেক্ষেত্রে ভারতবর্ষ চাইলে তার উপরে সার্বভৌমত্ব আরোপ করতে পারে। উদাহরণ হিসেবে নিউ মোর আইল্যান্ডকে বলা যেতে পারে। বা প্রেসক্রিপশন, যদি প্রথম থেকেই খুব শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের মধ্যে কোনো অংশ নিজের অংশ হিসাবে মানা হয়ে থাকে বা তাতে সার্বভৌমত্ব অর্জন করা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত অঞ্চলও ভারতবর্ষের অংশ হিসেবে বিবেচিত হবে। উদাহরণ হিমাদ্রি এবং গঙ্গোত্রী, কারণ হিমাদ্রি এবং গঙ্গোত্রী শুরু থেকেই কোনো দেশই সেই অঞ্চলগুলিকে নিজেদের এলাকা বলে দাবি করেনি, যার জন্য সেগুলি প্রথম থেকেই ভারতবর্ষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তো এই 4 রকমভাবে ভারতবর্ষের সঙ্গে কোনো বৈদেশিক সীমানা সংযুক্ত হতে পারে। তবে এটি শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্য যে কোনো দেশের ক্ষেত্রে এই 4টি পদ্ধতিতে বৈদেশিক সীমানা বা যেটির উপর কেউ কখনোই সার্বভৌমত্ব দাবি করেনি সেই সমস্ত অংশের সার্বভৌমত্ব স্বীকৃত হতে পারে। উদাহরণ, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো অ্যাকুইজিশনের ফলে সংযুক্ত হয়েছে সেটি হলো সিকিম, দমনদিউ, গোয়া, দাদর ও নগর হাভেলি এবং পন্ডিচেরি। এবার আলোচনা করব আর্টিকেল 3 নিয়ে। কি বলা হয়েছে আর্টিকেল 3-তে? বলা হয়েছে পার্লামেন্ট মে বাই ল, ক্লজ 1-এ বলেছে ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট or by uniting 2 or more states or parts of states or by uniting any territory to a part of any states, অর্থাৎ কোনো নতুন রাজ্য গঠন করা যেতে পারে কোনো রাজ্যের অংশ নিয়ে বা 2 বা ততোধিক রাজ্যকে সংযুক্ত করে বা কোনো রাজ্যের একাধিক রাজ্যের অংশ নিয়ে বা ইউনিয়ন টেরিটরি কোনো রাজ্যের সঙ্গে সংযুক্ত করে নতুন রাজ্য গঠন করা যেতে পারে।
ক্লজ বিতে বলা হয়েছে ইনক্রিজ দি এরিয়া অফ এনি স্টেটস, অর্থাৎ কোনো রাজ্যের যে এলাকা সেটা বাড়ানো যেতে পারে। সিতে বলা হয়েছে ডিমিনিশ দি এরিয়া অফ এনি স্টেটস, অর্থাৎ কোনো রাজ্যের সীমানা কমানো যেতে পারে। অল্টার দি বাউন্ডারিজ অফ এনি স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করা যেতে পারে। ইতে বলা হয়েছে অল্টার দি নেম অফ এনি স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে। Provided that no bill for the purpose shall be introduced in either house of parliament except on the recommendation of the president, অর্থাৎ রাজ্যের সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন বা নতুন রাজ্য গঠন সংক্রান্ত কোনো বিল যদি পার্লামেন্টে উত্থাপন করার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্টের প্রায়ার পারমিশন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ প্রেসিডেন্টকে আগাম জানাতে হবে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্টের সম্মতি নিয়ে পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হয়ে থাকে। And unless where the proposal contained in the bill affect the area, boundary or name of any of the states, the bill has been referred by the president to the legislatures of the states for expressing his view, অর্থাৎ বিলের মধ্যে কোনো রাজ্যের নাম, এলাকা বা সীমানা পরিবর্তন সংক্রান্ত বিষয় উল্লেখ থাকলে পরে সংশ্লিষ্ট রাজ্যের কাছে প্রেসিডেন্ট বিলটিকে পাঠান এবং সেই সংশ্লিষ্ট রাজ্যের যে লেজিসলেচার সেই লেজিসলেচারের ভিউজ ওই বিলটির উপরে নিয়ে থাকে। Thereon within such period as may be specified in reference or within such further period as the president may allow and the period so specified or allowed has expired, অর্থাৎ প্রেসিডেন্টের যে সময়সীমা বেঁধে দেবে সেই সময়সীমার মধ্যে তাদের ভিউ জানাতে হবে। যদি তারা ভিউ না জানিয়ে থাকে তাহলে সেই অবস্থাতেই বিলটিকে পাশ করিয়ে নেওয়া হবে। অর্থাৎ আর্টিকেল 3 দ্বারা একদিকে রাজ্যের পরিবর্তন যেমন বলা হয়েছে তেমনি এখানে প্রেসিডেন্টের আগাম সম্মতি সহ সংশ্লিষ্ট রাজ্যকে জানানোর প্রবিধান দেওয়া হয়েছে আর্টিকেল 3-তে। আর্টিকেল 3 থেকে কি জানা যায়? পার্লামেন্ট ক্যান রিড্র পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইটস উইল, অর্থাৎ পার্লামেন্ট নিজের ইচ্ছে মতো ভারতবর্ষের যে পলিটিক্যাল ম্যাপ সেটি পরিবর্তন করতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে যে হেন্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কন্টিনিউটি এক্সিস্টেন্স অফ এনি স্টেট ইজ নট গ্যারান্টেড বাই দি কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান কোনো রাজ্যের যে এক্সিস্টেন্স বা টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি সেটিকে নিশ্চয়তা প্রদান করে না, অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রের যে অধিকার সেই অধিকারটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইন্ডিয়া ইজ রাইটলি ডিসক্রাইব অ্যাজ দি ইনডিস্ট্রিক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রিক্টেবল স্টেটস, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান ভারতীয় ইউনিয়নকে ইনডিস্ট্রিক্টেবল বলেছে কিন্তু রাজ্যগুলোকে ডিস্ট্রিক্টেবল বলেছে, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের দর্শন থেকে জানা যায় ভারতীয় ইউনিয়ন সাধারণত ইনডিস্ট্রিক্টেবল বাট স্টেট ডিস্ট্রিক্টেবল। এবার আলোচনা করব আর্টিকেল 4 নিয়ে। আর্টিকেল 4 ক্লজ 1-এ বলা হয়েছে এনি ল রেফার টু ইন আর্টিকেল 2 or 3 shall contain such provisions for the amendment of first schedule and the fourth schedule as may be necessary to give effect to the provisions of law and may also contain such supplemental, incidental, consequential provisions including provisions as to representation in parliament and in the legislature or legislatures of the state or states affected by such law as parliament may deem necessary, অর্থাৎ আর্টিকেল 2 এবং 3 অনুযায়ী যদি কোনো রাজ্যের পরিবর্তন ঘটে থাকে বা নতুন রাজ্য সংযোজিত হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট শিডিউল এবং ফোর্থ শিডিউলকে সংশোধন করতে হবে এবং সেখানে তাদেরকে সংযুক্ত করতে হবে। অপরদিকে ক্লজ 2-তে বলা হয়েছে নো সাচ ল অ্যাজ অ্যাফোরসেড শ্যাল বি ডিম টু বি অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন ফর দি পারপাস অফ আর্টিকেল 368, অর্থাৎ আর্টিকেল 2 এবং 3 দ্বারা কোনো রাজ্যের গঠনতন্ত্রের কোনো পরিবর্তন প্রয়োজন হলে পরে সেইটি 2 এবং 3 অনুযায়ী পার্লামেন্টে কোনো বিল উত্থাপন করা যায়। এক্ষেত্রে সেই সংক্রান্ত যে সংশোধনী সেই সংশোধনীকে আর্টিকেল 368-এর যে সংশোধনী সেই সংশোধনীর সঙ্গে এক আসনে বসানো হয় না, অর্থাৎ এক্ষেত্রে সেটি ধরা হয় না যে 368-র সংশোধনী প্রণালী সেই আর্টিকেল 2 এবং 3-কে মেনে চলতে হবে। অর্থাৎ আর্টিকেল 4 + 2
got superseded by 24th Amendment in the year 1971 to Article 368 অর্থাৎ আর্টিকেল 360 এর উপরে আর্টিকেল 4 ক্লজ 2 স্থান পেয়েছে। অর্থাৎ আর্টিকেল 4 এর দ্বারা দুটি বিষয় জানা যায় বা জানা গেল, সেটি হলো আর্টিকেল 2 এবং 3 দ্বারা সংশোধিত রাজ্যকে ফার্স্ট শিডিউলে এবং ফোর্থ শিডিউলে সংযুক্ত করতে হবে, অর্থাৎ ফার্স্ট এবং ফোর্থ শিডিউলকে পরিবর্তন করতে হবে। এবং আর্টিকেল 2 এবং 3 দ্বারা যদি কোনো সংশোধন হয়ে থাকে, সেটি 368 যে সংশোধনী পদ্ধতি বা 368 যে পারপাসে প্রয়োগ করা হয়ে থাকে, সেই একই আসনে তাদের বসানো হবে না, বা বলা যেতে পারে সেই অনুযায়ী তাকে অ্যামেন্ডমেন্ট হিসেবে উল্লেখ করা হবে না বা অ্যামেন্ডমেন্ট হিসেবে বলা হবে না। তাহলে আমরা আর্টিকেল 1, 2, 3, 4 যে আলোচনা করলাম তার সিনপসিস হিসেবে বলা যেতে পারে আর্টিকেল 1-এ ভারতবর্ষের নাম এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পরিচিতি সেটি প্রদান করা হয়েছে। আর্টিকেল 2-তে বলা হয়েছে যে বৈদেশিক কোনো রাজ্য ভারতবর্ষে বা বৈদেশিক কোনো অংশ ভারতবর্ষে সংযুক্ত হতে পারে, সেক্ষেত্রে পার্লামেন্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশনে বিলটি টার্মস অ্যান্ড কন্ডিশনে সেই রাজ্যকে সংযুক্ত করবে বা সেই এলাকাকে সংযুক্ত করবে, সেটি চরম হিসেবে ধরা হবে বা সেই ক্ষেত্রে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত হয়েছে। আর্টিকেল 3-তে ভারতবর্ষের ভেতরের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে বা যে টেরিটরিগুলো রয়েছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেই টেরিটরিগুলোর যে পরিবর্তন, তার যে নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন বা নতুন রাজ্য গঠন, এই বিষয়ে যে পদ্ধতিগত অবস্থান, সেই পদ্ধতিগত অবস্থানকে উল্লেখ করা হয়েছে। আর্টিকেল 4-এ আর্টিকেল 2 এবং 3-কে শক্তিশালী করা হয়েছে, অর্থাৎ আর্টিকেল 4-এ বলা হয়েছে একদিকে যে ক্লজ 2 এবং 3 অনুযায়ী সংশোধনীয় যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেই বিষয়টিকে সংশোধন করার সঙ্গে সঙ্গে সেটি ফার্স্ট এবং ফোর্থ শিডিউলের সংশোধন করতে হবে এবং সেখানে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সংযুক্ত করতে হবে। এবং 2 এবং 3 দ্বারা যদি সংবিধান সংশোধন হয়ে থাকে, তাহলে সেটিকে 368 ধারার যে সংশোধন, সেই সংশোধন হিসেবে এটিকে বিবেচনা করা হবে না। আশা করি আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ।